মানে বলতেছে ক্রস ফায়ার দিয়ে দিবে, যে তার পিস্তল বের করে লোড করে যে গুলি করে মেরে ফেলবে। একজন আরেকজনকে বলে গুলি কেন করে না, আমি শুনতেছি। তো শাহবাগ থানায় যখন আমাকে নেওয়া হয়, তখন নেওয়ার সাথে সাথেই আমাকে নির্মম নির্যাতন করে আমাকে। আরেকটা বিষয় যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে ৫ই আগস্টের কথা। ৫ই আগস্ট সকালে আমাদের আগের দিন রাতেই কথা হচ্ছে যে, যেহেতু সারা দেশের মানুষ ঢাকায় প্রবেশ করছে, সেক্ষেত্রে আমি সকাল ৭টা সাড়ে ৭টার দিকে বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে বকশীবাজার যখন যাই, যাওয়ার সাথে সাথেই আমি সেখানে গ্রেপ্তার হই। ৫ই আগস্ট সকালে গ্রেপ্তার হওয়ার সাথে সাথে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়। তখন আমি আমাদের যেহেতু ওইদিন ছিল যে শহীদ মিনার থেকে আমরা গণভবনে যাবো। এবার আর রক্ষা তো নাই। আমি তো ভাবলাম যে আগেই গিয়ে যদি একটা মেসেজ দেওয়া যায় বা কাউকে বলা যায় পরিবেশটা কেমন। তো ঐদিন সকালে আমার আসিফের সাথে এবং হান্নান মাসুদের সাথে কথা হতো এই বিষয় নিয়ে। হুম। তো শাহবাগ থানায় যখন আমাকে নেওয়া হয়, তখন নেওয়ার সাথে সাথেই আমাকে আ নির্মম নির্যাতন করে আমাকে। তৎকালীন শাহবাগ থানার ওসি আরশাদ অপারেশনের দায়িত্বে ছিলেন। তিনি আমাকে বেধড়ক পিটায়। তারপরে আমার এমন হইছে যে আমি একজন মানুষ, থানার যত পুলিশ অফিসার আছে, কনস্টেবল থেকে শুরু করে এমন কেউ বাদ নাই যে এসে কুল মানে ঘুষি, লাথি যেভাবে পারত। তো আমি এক পর্যায়ে সেন্সলেস হয়ে যাই এবং এখান থেকে সম্ভবত টাইমটা আমার এক্সাক্টলি মনে নাই। ৯টা-১০টার টাইমে হয়তো হতে পারে। ওই সময়টায় আমাদেরকে বলতেছে আরশাদ এসে যে, "তোর তো অনেক" মানে খুব বিশ্রী ভাষায় গালাগালি করত এবং বলত, "তোর তো অনেক তেল বেড়ে গেছে। হ্যাঁ? তোদের ৬ জনকে শেখ হাসিনা মায়া করে ছেড়ে দিছে। তোদের ৬ জন সমন্বয়ককে।" ওইটা বলতেছিল। "আর তোরা এখন শেখ হাসিনার পতন আন্দোলন করস। হ্যাঁ, ঠিক আছে এদেরকে নিয়ে যাও সিটিটিসিতে।" মানে বলতেছে ক্রস ফায়ার দিয়ে দিবে। আমার সাথে আরো ২ জন ছিল। সহ-সমন্বয়ক ছিল একজন তসলিম অভি, আরেকজন ঢাকা কলেজের সমন্বয়ক রেদওয়ানুল হক। তো আমাদেরকে কাউন্টার টেররিজম ইউনিটে নিয়ে যাওয়া হয়। আ ওই টাইমটা হঠাৎ ৯টা-১০টার টাইমে। নিয়ে যাওয়ার পর একটা রুমে বন্দি করে রাখা হয় এবং আমাকে হাতে হ্যান্ডকাপ পরায়, চোখে গামছা দিয়ে এবং ওখানেও মারধর করে এবং একটা পর্যায়ে দেখি যে তারা পিস্তল বের করে লোড করে যে হুম। গুলি করে মেরে ফেলবে। তো আমি দেখতে মানে কল্পনা করতাম আমার সামনে যে পিস্তল, আমি যেহেতু চোখে বন্দী ছিল। তো সেই জায়গাতেও আমি খুব কষ্ট লাগতেছিল। মানে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আর বাবা-মার জন্য খারাপ লাগতেছিল যে বাবা-মার জন্য কিছু করতে পারছি না। আরেকটা বিষয় খারাপ লাগতেছে যে আমাদের তো দীর্ঘদিন ধরে দেখছি আন্দোলন সংগ্রাম সফল হচ্ছে না। এত মানুষকে নির্যাতন করা হতো। ১,০০০ এর অধিক মানুষ কিন্তু গুম করা হয়েছে। তারপরেও কিন্তু শেখ হাসিনার পতন হয় নাই। তো এই আন্দোলন আমরা দেখতে পেলাম শুধু বিএনপি এতদিন চেষ্টা করে পারে নাই, জামাত পারে নাই। বাট এইখানে তো অনেক শ্রেণী-পেশার মানুষ আসছে। তা হুম। আল্লাহ কি এই আন্দোলনে একটা রহমত দিবে না? যেইখানে আমাদের বাবা-মারা আমাদের পাশে থাকতেন, তারা খাবার নিয়ে আসতেন, রিক্সা চালকরা আসতেন, সবাই আসতেন। তারপরেও কি আমরা সফল হব না? মানে আমি এগুলো খুব কষ্ট লাগতেছিল। তো এমন অবস্থায় একজন আরেকজনকে বলে, "গুলি কেন করে না?" আমি শুনতেছি। আমাকে বসায় রাখছে এভাবে যেমন আমি যেহেতু আমরা মুক্তিযুদ্ধের ছবি দেখতাম বিভিন্নভাবে যেমন হাতে হ্যান্ডকাপ পরা, চোখে এল এল বে কিছু দিয়ে করা, গামছা দিয়ে বেঁধে রাখা, তারপর এভাবে দাঁড় করানো, বসানো, তারপর গুলি করে মেরে ফেলে। তো আমি শুধু ওই চিন্তাই করতেছি আমার সামনে হয়তো ঐরকম আমি যেহেতু লোডের শব্দ শুনতে পাচ্ছি। একজন আরেকজনকে বকাঝকা করছে আর গুলি করতেছে না। আবার এখানে লাথি দিয়ে এক জায়গায় ফালায় দিচ্ছে। ৫ তারিখ সকালে। ৫ তারিখের ঘটনাগুলো বলছি। তো এই পর্যায়ে আমি ৫ তারিখে আ হুম। সম্ভবত ৪:৩০ বা ৫টা পরে আমি জানতে পারি যে শেখ হাসিনা হাসিনা পালিয়েছে। পালিয়ে গেছে এবং তখন আমাকে জানতে দেওয়া হয় নাই। যখন আমাদের বলতেছে আমরা তো আপনাদের সাথেই আছি। হ্যাঁ? তখনকার ৫টার দিকে মানে পরিবেশ মারামারির যারা পরে মারামারি যখন করতে চাইছে, হ্যাঁ, এখন হ্যাঁ। কারা মারতে চাইছে সেগুলো তো দেখতে পাইনি যেহেতু চোখ বাঁধা ছিল। ৫টার দিকে যখন আমাকে আ মিন্টো রোড থেকে বের করছে, ডিবি কার্যালয় থেকে। সবাই এটা জানে ডিবি কার্যালয়। বাট এখানে কিন্তু সোয়াটের কার্যালয় আছে, কন্টাক্ট সিটিটিসি ট্যুরিজম আছে। ইউনিট আছে, হ্যাঁ, তো সিটিটিসি সিটিটিসিতে আছে। বের করে তখন হাজার, হাজার মানুষ এখানে দেখতে পাই। ডিবি কার্যালয়ের সামনে। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে, "ভাই কি হইছে?" তখন তো বুঝতেছি। হ্যাঁ, আমি যে ভাবছি শেখ আসলে হাসিনার কিছু একটা হয়ে গেছে। তো এটা পালিয়ে মানে গেল। অবিশ্বাস্য ছিল যে শেখ আমাদের হাসিনার প্রত্যাশা পতন এবং পালিয়ে যাওয়াটা, তাই না? ওই পালিয়ে যাওয়াটা সময়টাতে আমি যে দেশ ব্যক্তিগতভাবে ছেড়ে দোয়া পালিয়েছেন তিনি। প্রত্যাশা ছিল বাট যেহেতু এরকম একটা ইনসিডেন্ট হলো তখন করে হঠাৎ করে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম। শেখ হাসিনার পতন হলো। আমার কাছে আসলে মনে হচ্ছে আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে ভালো মোমেন্টটা ওই সময়টা। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখবেন যে ডিবি কার্যালয়ের প্রতি মানুষের অনেক ক্ষোভ, অনেক হুম। রাগ, ঘৃণা। কারণ এখানেই তো মানুষকে টর্চার করা হতো। আমি ২০২১ সালে যখন আসছি এখানে আমাকে বেধড়ক নির্যাতন করছে। ২৩ সালে আমাকে ডিবি আবার তুলে নিয়ে আসছিল এইখানে। এরকম অনেক মানুষ আসছে যে ডিবি বাতের হোটেল, হারুনের বাতের হোটেল, হারুনকে তুলে নিয়ে যাবে। এরকম কথা বলতেছে। তো আপনি দেখবেন যে আ আমি আমি সহ আরো কয়েকজন ছিলাম। আমি সেখানে দাঁড়িয়ে মানুষকে বললাম, "এই ডিবি কার্যালয় আমাদের। যারা সন্ত্রাস ছিল তারা পালিয়ে গেছে অথবা তাদেরকে আমরা বিচার করব। একটা ইট পাটকেল আপনারা খুলবেন না।" ডিবি কার্যালয় এবং ডিএমপি কমিশনার কার্যালয় এই ২ টা পুলিশের প্রতি তো মানুষের রাগ খুব বেশি ছিল। এই ২ টা স্থাপনা আমি
আমার নেতৃত্বে এটা আমরা ওইদিন সেভ করছি। কারণ আমরা স্বপ্ন দেখলাম একটা নতুন বাংলাদেশ। যেই বাংলাদেশ পরিচালনা করতে হলে এই ডিবি কার্যালয় লাগবে। সন্ত্রাসীদের দমন করতে হলে হবে। রাজনৈতিক দমন না। পুলিশ কমিশন যে ডিএমপি কমিশনের কার্যালয় সেটা আমরা সেভ করেছিলাম। সেদিন অসুস্থ থাকা অবস্থায় মানুষ আমাদের কথা শুনেছে, পরিচয় দেওয়ার পরে মানুষ বিশ্বাস করেছে এবং তারা সবাই এখান থেকে চলে গেছে।